ওকে, তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ফেনোমেনাটা ছিল সেই ফেনোমেনাটা কি ছিল? ছিল হচ্ছে আ কন্ডাক্টর অর conducting loop moving in a magnetic field. ওকে, আচ্ছা শুরুতে একটা ইন দিয়ে দিই। In a conductor or conducting loop moving in a magnetic field, and EMF is induced, right? So in a conductor or conducting loop moving in a magnetic field, and EMF is induced, তাই তো? এইটাই ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফেমাস ফেনোমেনাটা, রাইট? যে একটা কন্ডাক্টর বা কন্ডাক্টিং লুপ যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করে তাহলে তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়, ঠিক আছে? এই ফেনোমেনাটাকে আমরা এক্সপ্লেন করতে পারি তিনটে পয়েন্ট অফ ভিউ থেকে। কি করে আমরা বলতে পারছি? আমাদের আগের ভিডিওসগুলোর যে ডিসকাশন বা একদম জাস্ট প্রিভিয়াস ভিডিওটার যে এক্সাম্পলটা তার ডিসকাশন থেকে আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারি যে এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে গেলে বা রিজন এই ফেনোমেনাটাকে রিজলভ করতে গেলে আমরা তিনটে পয়েন্ট অফ ভিউ থেকে সেটা করতে পারি। কি কি পয়েন্ট অফ ভিউ? একটা হচ্ছে the Lorentz force or the Lorentz magnetic force serves as the source force or source field to produce the EMF. Clear? Second one, the second point of view is the rate of change of magnetic flux, or simply in simple word the variation of magnetic flux, তাই তো? which is written in Faraday's law. আর থার্ড টেকটা হচ্ছে ফ্লাক্স কাট প্রবলেম, ঠিক আছে? যে কন্ডাক্টরটা আর কন্ডাক্টিং লুপটা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাটতে কাটতে যাচ্ছে, ঠিক আছে? এই যে তিনটে পয়েন্ট অফ ভিউ, একটা হচ্ছে লোরেন্টজ ফোর্স as the source force to produce the EMF, the invisible battery within the conductor or conducting loop, একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, একটা হচ্ছে ফ্লাক্স কাট প্রবলেম। এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে পারি। ক্লিয়ার? এই তিনটে পয়েন্ট অফ ভিউ আসলে ইকুইভ্যালেন্ট টু ওয়ান অ্যানাদার, এগুলো জাস্ট অল্টারনেট স্টেটমেন্ট, একটার অল্টারনেট স্টেটমেন্ট। এর মধ্যে যে কোনোটা দিয়ে আমরা এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে, ঠিক আছে? আসলে তিনটে স্টেটমেন্ট, ইন আদার ওয়ার্ডস মানে একটার অল্টারনেট ভার্সন, এই তিনটেই ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাই যে কোনোটা ইউজ করেই আমরা কি এই ফেনোমেনাটাকে এক্সপ্লেন করে থাকি। ক্লিয়ার? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ক্লিয়ার? আচ্ছা, এই ফেনোমেনাটার নাম আমি বলছি ফেনোমেনন 1। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফেনোমেনন 1। কেন? দেখ, আমরা বলেছিলাম ফ্যারাডের তিনটে এক্সপেরিমেন্টের কথা। একটা এক্সপেরিমেন্ট কি ছিল? একটা এক্সপেরিমেন্ট ছিল এই হচ্ছে আমার কন্ডাক্টিং লুপ, ওয়্যার লুপ, একটা গ্যালভানোমিটারের সাথে কানেক্টেড, আর একটা বার ম্যাগনেট আছে। ক্লিয়ার? এখানে আমি বলেছিলাম যে কন্ডাক্টিং লুপটা মুভ করছে আইদার এইদিকে আর এইদিকে, রাইট? কিন্তু বার ম্যাগনেটটা ফিক্সড, ঠিক আছে? এইটাই কিন্তু আমার ফেনোমেনন 1। চিন্তা করে দেখ, ফেনোমেনন 1 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ক্লিয়ার? রাইট? ফ্যারাডের এই প্রথম এক্সপেরিমেন্টটাই হচ্ছে ফেনোমেনন 1, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কি হচ্ছে, এই কন্ডাক্টিং লুপটা মুভ করছে, ঠিক আছে? এটা কি করে এক্সপ্লেন করতে হয় সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তার পয়েন্ট অফ ভিউ গুলো কি করে এক্সপ্লেন করব, রিজলভ করব প্রবলেমটাকে আমরা দেখে ফেলেছি। বেশ, বাট দেয়ার ইজ অ্যানাদার এক্সপেরিমেন্ট ফ্যারাডে ডিড। সেটা কি? সেটা হচ্ছে তুই বলতে পারিস কন্ডাক্টিং লুপটা এরকম আছে,
এইখানে ম্যাগনেটিক বারটা কি করছে, মুভ করছে, বাট কন্ডাক্টিং লুপটা ফিক্সড। ক্লিয়ার? কন্ডাক্টিং লুপটা ফিক্সড আছে, ম্যাগনেটিক বারটা কি করছে, মুভ করছে। ক্লিয়ার? আরেকটা ফেনোমেনন কি ছিল, আরেকটা ফেনোমেনন ছিল যেখানে কন্ডাক্টিং লুপটা ফিক্সড আছে আর তার পাশে একটা কারেন্ট ক্যারিং লুপ আছে যেখানে কারেন্টটা তুই ভ্যারি করাচ্ছিস একটা ভ্যারিয়েবল ইএমএফ এর ব্যাটারি দিয়ে। ঠিক আছে? এই দুটো ক্ষেত্রেও আমরা দেখেছিলাম ইএমএফ ইনডিউসড হচ্ছে এবং সেম ইএমএফ ইনডিউসড হচ্ছে অ্যাজ দিস কেস ফেনোমেনন 1। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি ফেনোমেনন 2 আর এটাকে বলি ফেনোমেনন 3। ওকে, ফ্যারাডের এই তিনটে এক্সপেরিমেন্টকে আমরা তিনটে ফেনোমেনন বললাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ক্লিয়ার? তার মধ্যে ফেনোমেনন 1টা অলরেডি এক্সপ্লেইন, বাট ফেনোমেনন 2টাকে যখন এক্সপ্লেইন করতে যাব তখন একটা প্রবলেম আমাদের ফেস করতে হবে, যেটা ফ্যারাডেকেও ফেস করতে হয়েছিল। ক্লিয়ার? সেই প্রবলেমটা কি? ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি ফেনোমেনন 2টা। ফেনোমেনন 1টা তো অলরেডি ডান, ফেনোমেনন 2টাকে এক্সপ্লেইন করার একটা চেষ্টা করছি। ক্লিয়ার? দেখ, ধর আমার কাছে আমি কন্ডাক্টিং লুপ না নিয়ে একটা কন্ডাক্টিং বার দিয়ে বোঝাচ্ছি, কন্ডাক্টর বার। ঠিক আছে? একটা মেটাল রড, সেটা দিয়ে বোঝাচ্ছি। ধর একটা মেটাল রড কি আছে, ফিক্সড। ক্লিয়ার? আর এর তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেটা টাইমের সাথে সাথে ভ্যারি করে যাচ্ছে। ক্লিয়ার? একটা মেটাল রড আছে, তার চারপাশের ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে সাথে ভ্যারি করে যাচ্ছে। তার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দিস কেস, যে কন্ডাক্টরটা ফিক্সড আছে আর ম্যাগনেটিক বারটাকে তুই মুভ করাচ্ছিস, সরিয়ে যাচ্ছিস। তাহলে কি হবে, এই কন্ডাক্টিং বারের উপর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা টাইমের সাথে সাথে ভ্যারি করে যাবে। ক্লিয়ার? বেশ, কারণ তার সাথে ডিসটেন্সটা ম্যাগনেটিক বারে চেঞ্জ করছে প্রতি মুহূর্তে। রাইট? ওকে, এইটা হচ্ছে আমার ফেনোমেনন 2। এবার এইখানে সমস্যাটা কোথায়? ফ্যারাডে বললেন যে এইখানে যদি আমরা দেখছি এখানেও কি হচ্ছে, কন্ডাক্টিং বারের মধ্যে ইএমএফ ইনডিউসড হচ্ছে। ইএমএফ ইনডিউসড হচ্ছে মানে একদিকে পজিটিভ পোলারিটি একদিকে নেগেটিভ পোলারিটি ইনডিউসড হচ্ছে। রাইট? বাট এইখানে এরকম পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি মানে এই ব্যাটারিটা যদি ক্রিয়েট হতে হয় তাহলে একটা সোর্স ফোর্সের দরকার হয়। রাইট? একটা সোর্স ফিল্ডের দরকার হয়। রাইট? ক্লিয়ার? ফেনোমেনন 1 এ সেই সোর্স ফিল্ডটা কে ছিল, লরেঞ্জ ফোর্স। রাইট? বাট ফেনোমেনন 2 তে তো কোনো লরেঞ্জ ফোর্স নেই, কারণ ফেনোমেনন 2 তে কি আছে, কন্ডাক্টরটা কি আছে, ফিক্সড। কন্ডাক্টর ফিক্সড মানে কি, কন্ডাক্টরের মধ্যে থাকা যে ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো সেগুলো ফিক্সড আছে, তাদের কোনো ভেলোসিটি নেই। আর ভেলোসিটি যদি না থাকে তাহলে লরেঞ্জ ফোর্স কত, 0। কিউ ভি ক্রস বি, বি 0 মানে লরেঞ্জ ফোর্স 0। তাহলে কন্ডাক্টরের মধ্যে যদি কোনো লরেঞ্জ ফোর্স ফিল না করে ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো, তাহলে তারা ডিফ্লেক্টেড হবে না। ডিফ্লেক্টেড না হলে পজিটিভ চার্জ গুলো একদিকে অ্যাকিউমুলেট করবে না, তাহলে একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ তৈরি হবে না, তাহলে ইএমএফটা তৈরি হওয়ার কথা না। বাট আমি দেখতে পাচ্ছি ইএমএফটা তৈরি হচ্ছে। ইএমএফটা যদি তৈরি হয় তাহলে দেয়ার মাস্ট বি আ সোর্স ফোর্স। লরেঞ্জ ফোর্সের মতো একটা ফোর্স চাই, যে ফোর্সটা পজিটিভ চার্জগুলোকে ডিফ্লেক্ট করিয়ে একদিকে অ্যাকিউমুলেট করে দেবে আর উল্টো দিকে নেগেটিভ চার্জ তৈরি হবে, তাহলেই এই পোলারিটি এই ব্যাটারিটা তৈরি হতে পারে। তাহলে লরেঞ্জ ফোর্স না থাকলে এখানে সোর্স ফোর্স কে কোথা থেকে আসবে? ফ্যারাডে বললেন যে একমাত্র একটা স্ট্যাটিক চার্জের উপরে ফোর্স দিতে পারে বা স্ট্যাটিক চার্জকে চার্জের উপরে ফোর্স এক্সার্ট করে তাকে ডিফ্লেক্ট করতে পারে একটা ইলেকট্রিক ফিল্ড। একটা ইলেকট্রিক ফিল্ডে একটা স্ট্যাটিক চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারে। একটা মুভিং চার্জ না হলে ম্যাগনেটিক লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হয় না। তাহলে একটা স্ট্যাটিক চার্জ, যে কন্ডাক্টরটা স্ট্যাটিক, তার মানে তার ভেতরে যে চার্জ ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো স্ট্যাটিক, সেই স্ট্যাটিক চার্জের উপর ফোর্স দিতে পারে একমাত্র একটা ইলেকট্রিক ফিল্ড। আর সেইটাই ইলেকট্রিক ফিল্ডই একমাত্র ফোর্স দিয়ে তাকে ডিফ্লেক্ট করে একদিকে অ্যাকিউমুলেট করতে পারে আর একদিকে নেগেটিভ চার্জ তৈরি হতে পারে, তাহলে এই ব্যাটারিটা তৈরি হতে পারে। ক্লিয়ার? তার মানে নিশ্চয়ই আর কোনো অপশন নেই আমার কাছে, এই ব্যাটারিটা তৈরি হওয়ার জন্য নিশ্চয়ই সোর্স ফিল্ড হিসেবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সোর্স ফিল্ড হিসেবে একটা ইলেকট্রিক ফিল্ড
আছে, তৈরি হয়েছে। ক্লিয়ার? একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাজ আ সোর্স ফিল্ড, as a source field of EMF, ঠিক আছে? EMF প্রডিউস করার জন্য যে সোর্স ফিল্ডটা দরকার, সেই সোর্স ফিল্ডটা একটা ইলেকট্রিক ফিল্ড থেকে জেনারেটেড হচ্ছে। ক্লিয়ার? হতেই হবে, আর কোনো অপশন নেই, কারণ ইলেকট্রিক ফিল্ড ছাড়া আর কেউ একটা স্ট্যাটিক চার্জের উপর ফোর্স দেয় না। এখানে কোনো লরেন্জ ফোর্স নেই যে সোর্স ফিল্ডকে তৈরি করবে, তাহলে এখানে একমাত্র একটা ইলেকট্রিক ফিল্ডই সোর্স ফিল্ডকে তৈরি করতে পারে ইএমএফ তৈরি হওয়ার জন্য। আর ইএমএফটা যেহেতু তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি প্রেজেন্ট আছে। ক্লিয়ার? বেশ, আবার এইটা এই ব্যাটারিটার ইকুইলিব্রিয়ামের জন্য কি হতে হবে? নিশ্চয়ই এই পজিটিভ টু নেগেটিভের দিকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে হবে, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে শিখেছি। ক্লিয়ার? তাহলে এখানে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? যে ইলেকট্রিক ফিল্ডটা অলরেডি আমার নোন ইলেকট্রিক ফিল্ড ফ্রম ইলেকট্রোস্ট্যাট, ইলেকট্রোস্ট্যাটিক্সে যে ইলেকট্রিক ফিল্ড শিখেছি, সেই ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ধীরে ধীরে গ্রো করবে, ধীরে ধীরে ওর ভ্যালুটা বাড়তে বাড়তে কি হবে? যখন এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হবে, ব্যাটারিটা তৈরি হবে। রাইট? যত এখানে পজিটিভ চার্জ অ্যাকিউমুলেট করবে, এখানে নেগেটিভ চার্জ অ্যাকিউমুলেট করবে, তত এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ড যেটা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা শিখেছি, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেই ফিল্ডটার ভ্যালু আস্তে 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 বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় এই যে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডটা, যেটা ইএমএফ এর সোর্স ফিল্ড হিসেবে কাজ করেছে, সে তার ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। মানে আর কোনো ফার্দার পজিটিভ চার্জ এখানে অ্যাকিউমুলেট করবে না, আর কোনো নেগেটিভ চার্জ এখানে তৈরি হবে না, মানে দুটো কনস্ট্যান্ট স্ট্রেংথের পোলারিটি তৈরি হবে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, ব্যাটারিটা ক্রিয়েটেড হবে। রাইট? এছাড়া আর কোনো উপায় নেই ফেনোমেনন 2 কে এক্সপ্লেন করার জন্য। ক্লিয়ার? তাহলে ফেনোমেনন 2 টাকে এইভাবে এক্সপ্লেন করা হলো। বাট the next question was this, the next question was this, যে এই ইলেকট্রিক ফিল্ডটা কে তৈরি করলো? যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাজ আ সোর্স ফিল্ড অফ ইএমএফ হিসেবে সার্ভ করছে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে কে জেনারেট করলো? সেই ইলেকট্রিক ফিল্ডটাকে জেনারেট করার জন্য আর কোনো এজেন্টকে এখানে দেখা যাচ্ছে না, একমাত্র একটাই এজেন্ট আছে, সেটা হচ্ছে একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। যে টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করে যাচ্ছে, নিশ্চয়ই তার জন্যই ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করেছে, যেটা একটা সোর্স ফিল্ড অফ ইএমএফ হিসেবে কাজ করছে এই ফেনোমেনন 2 টাকে এক্সপ্লেন করার জন্য। ক্লিয়ার? ওকে, কারণ এখানে কন্ডাক্টরটা ফেনোমেনন 2 তে কি কন্ডাক্টরটা ফিক্সড আছে, ম্যাগনেটিক বারটা মুভ করছে, তার মানে কি টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছে, সেই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটাই ইলেকট্রিক ফিল্ডটাকে এই ইলেকট্রিক ফিল্ডটাকে জেনারেট করেছে। ক্লিয়ার? আর যখন এই পোল দুটো তৈরি হচ্ছে, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জ দুদিকে অ্যাকিউমুলেট করছে দুটো পোলে, তখন তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করছে, যেটা আমাদের নোন কনভেনশনাল ইলেকট্রিক ফিল্ড সেটা। তাহলে এই দুটোই ইলেকট্রিক ফিল্ড, বাট দুটোর সোর্স আলাদা। একটা ইলেকট্রিক ফিল্ডকে তৈরি করছে কে? একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। আর একটা ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে জেনারেটেড হচ্ছে? অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে জেনারেটেড হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? আর একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড হচ্ছে ফ্রম টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে গিয়ে ইলেকট্রোডাইনামিক্সের গ্র্যান্ড ইনফারেন্স, সেটা হচ্ছে আ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। A time varying magnetic field produces
an electric field. Clear? Apart from your birthday, remember this statement. This is a grand inference of electrodynamics. Time varying magnetic field মানে কি? The science of dynamic field, electrodynamics. ঠিক আছে? তাহলে ইলেকট্রোডাইনামিক্স এর গ্র্যান্ড ইনফারেন্সটা ফ্যারাডে ডিসকভার করলেন। সেটা কি? a time varying magnetic field produces an electric field. This is the discovery of Michael Faraday. এই স্টেটমেন্টটা ডিসকভার করার জন্যই ফ্যারাডে is the one of the most eminent physicists in the history of physics. Clear? এটাই হচ্ছে the grand conclusion যেটাতে আমরা আসতে চাইছিলাম। Clear? A time varying magnetic field produces an electric field. Clear? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেনোমেনন 2টাকে যখন আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে দুখানা ইলেকট্রিক ফিল্ড এসে হাজির হয়েছে ফেনোমেনন 2টা এক্সপ্লেইন করতে গিয়ে। একটা ইলেকট্রিক ফিল্ড যে তৈরি করছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে জেনারেটেড হচ্ছে, আরেকটা ইলেকট্রিক ফিল্ড যেটা স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে জেনারেটেড হচ্ছে। ক্লিয়ার? একটা ইলেকট্রিক ফিল্ড ইজ ফ্রম ইলেকট্রোডাইনামিক্স, আরেকটা ইলেকট্রিক ফিল্ড ইজ ফ্রম ইলেকট্রোস্ট্যাটিক্স। ক্লিয়ার? ওকে, এই দুটো ইলেকট্রিক ফিল্ডের যেমন সোর্স দুটো আলাদা, ঠিক সেরকম এদের প্রপার্টি গুলোও আলাদা। টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউসড হয় সেটা নন কনজারভেটিভ ইন নেচার, আর স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউসড হয় সেটা কনজারভেটিভ ইন নেচার। ক্লিয়ার? তাহলে আমরা ফেনোমেনন 2টা এক্সপ্লেইন করে যে জিনিসটা জানতে পারলাম সেই জিনিসটা কি, সেই ডিসকভারিটা কি? সেই ডিসকভারিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এতদিন অবধি আমরা জানতাম ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র কে তৈরি করতে পারে, একটাই তার সোর্স আছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার, সেটা হচ্ছে স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন। রাইট? এটা আমরা কোথায় শিখেছিলাম? এটা শিখেছিলাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। রাইট? এই এখন আমরা শিখলাম যে ইলেকট্রিক ফিল্ডের আরো একটা সোর্স আছে নেচারে, শুধুমাত্র একটা স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশনই ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তা নয়, নেচারে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার আরো একটা সোর্স আছে, সেটা হচ্ছে a time varying magnetic field. ক্লিয়ার? এটা কোথা থেকে শিখলাম? ইলেকট্রোডাইনামিক্স থেকে। ঠিক আছে? ওকে, ইডি থেকে শিখলাম। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সে শিখেছিলাম স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রোডাইনামিক্সে শিখলাম আর টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দুখানা সোর্স আছে। ক্লিয়ার? ওকে, বাট এই সোর্সটা থেকে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় আর এই সোর্সটা থেকে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাদের প্রপার্টি ইজ ডিফারেন্ট। এই সোর্সটা থেকে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটে শিখে থাকি, সেই ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ ইন নেচার। ক্লিয়ার? আর টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় সেটা নন কনজারভেটিভ in nature. Clear? Okay, so this is the grand inference of electrodynamics. Clear? Electrodynamics এর দুখানা কনক্লুশন আছে, তার মধ্যে একটা কনক্লুশন আমরা অলরেডি শিখে ফেললাম, আর একটা কনক্লুশন ফার্দার আগের ক্লাসে পরের মানে এর 3-4টে ক্লাস পরে আমরা শিখব। ক্লিয়ার? সেটা আবিষ্কার করেছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলে আরেকজন সায়েন্টিস্ট। ঠিক আছে? তাহলে মাইকেল ফ্যারাডে ডিসকভার যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে,
করতে পারে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা নন কনজারভেটিভ ইন নেচার হয়। আর ইলেকট্রোস্ট্যাটে যেটা শিখেছিলাম, স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে সেটা কনজারভেটিভ ইন নেচার হয়। ক্লিয়ার? তাহলে ফেনোমেনন 2টা আমরা ফেনোমেনন 2টাকেও এক্সপ্লেন করে ফেললাম ফ্যারাডে এই লজিক্যাল কনক্লুশন থেকে। ক্লিয়ার? এই লজিক্যাল ডিসকভারি থেকে। ক্লিয়ার? ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিসকভারি। ক্লিয়ার? ওকে, এবারে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফেনোমেনন 3 যেটা ছিল, ফেনোমেনন 3 এর এক্সপ্লানেশনটাও ফেনোমেনন 2 এর মতো। কারণ ফেনোমেনন 3 তেও কি ছিল, আমার একটা স্টেডি লুপ, মানে যে লুপটা মুভ করছে না, আর একটা কারেন্ট লুপ, যেখানে একটা কারেন্টটা একটা ভ্যারিয়েবল ইএমএফ এর ব্যাটারি দিয়ে কারেন্টটা চেঞ্জ করছিলাম। তা কারেন্টটা যদি চেঞ্জ করতে থাকি তাহলে কি টাইমের সাথে সাথে কারেন্টটা যদি চেঞ্জ হয় তাহলে টাইমের সাথে সাথে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হবে। কারণ আমরা জানি সবসময় একটা কারেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে ম্যাগনেটিক ফিল্ড, সেই কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। তাহলে কারেন্টটা টাইমের সাথে চেঞ্জ করতে থাকলে ম্যাগনেটিক ফিল্ডটাও টাইমের সাথে চেঞ্জ করতে থাকবে। আর ম্যাগনেটিক ফিল্ডটা যদি টাইমের সাথে চেঞ্জ করতে থাকে তাহলে কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, যে ইলেকট্রিক ফিল্ডটা will serve as a source field to produce the EMF in the circuit. ওকে, তাহলে সার্কিটের মধ্যে থাকা ওই যে ইনভিজিবল ইএমএফটা, ওই ঘোস্ট ব্যাটারিটা, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে যে ফেনোমেননটা, তা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে যে ফেনোমেননটার থেকে আমরা পেয়েছিলাম যে সার্কিটের মধ্যে একটা ঘোস্ট ব্যাটারি বা ইনভিজিবল ইএমএফ তৈরি হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সেই ফেনোমেননটা কিভাবে রিজলভ হবে, সেটা হচ্ছে গিয়ে এই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, which will serve as the source field to produce the EMF. ক্লিয়ার? সেই ব্যাটারির মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটা আবার স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে তৈরি হবে। এরা দুজনে মিলে, দুটো ইলেকট্রিক ফিল্ড মিলে ব্যাটারিটাকে ইকুইলিব্রিয়ামে রাখবে বা স্টেবিলিটি দেবে। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে ফেনোমেনন 3 এর এক্সপ্লানেশনটা ফেনোমেনন 2 এর এক্সপ্লানেশনের সঙ্গে আইডেন্টিক্যাল। ক্লিয়ার? তাহলে ফ্যারাডের যে তিনটে ডিসকভারি, তিনটে এক্সপেরিমেন্ট, তাকে যে আমরা তিনটে ফেনোমেনন নাম দিয়েছিলাম, সবকটাই এক্সপ্লেইন হয়ে গেল। ক্লিয়ার? ডান? ওকে, ওকে, আপ টু দিস নাও লেটস ফাইন্ড দিস। epsilon equals to, আমরা কি জানি epsilon equals to closed integral E dot dl, right? Okay, the epsilon equals to closed integral E dot dl. This is the definition of EMF, right? Induced EMF epsilon will be equal to this closed loop integral E dot dl. Clear? Okay, এবারে from Faraday's law আমরা কি জানি, from Faraday's law আমরা জানি epsilon equals to minus d phi dt. Clear? Okay, where phi is the magnetic flux and minus and d phi dt is the rate of change of magnetic flux. The negative sign actually কি signify করে, the effect opposes the cause, right? Lenge's law. ঠিক আছে, বেশ। Now put this here. তাহলে আমরা কি পাবো, closed integral E dot dl, closed integral over C দিয়ে দে, লুপটা C, ঠিক আছে, will be equals to minus d phi dt. Clear? এবারে from Stokes-Curl theorem আমরা কি জানি, from Stokes-Curl theorem আমরা কি জানি, closed integral C E dot dl equal to surface integral S curl E dot ds, right? Clear? যেখানে S is the surface enclosed by the contour C. Clear? তার মানে এইটা যদি ক্লোজ লুপটা হয় C, তাহলে এইটা হচ্ছে S. ক্লিয়ার? এইটা হচ্ছে S, S টাকে এনক্লোজ করে রেখেছে হচ্ছে কন্টুর C টা। ক্লিয়ার?
ডান। ওকে, এবারে এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিই এই ইকুয়েশনে, তাহলে কত হবে? এই ই ডট ডিএল ক্লোজড ইন্টিগ্রাল সি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিই ইউজিং কার্ল থিওরেম, তাহলে কত হয়ে যাবে? ক্লোজড ইন্টিগ্রাল ওভার ইন্টিগ্রাল ওভার এস কার্লি ডট ডিএস is equals to minus d phi dt. Clear? Okay, again phi equals to কত বল? What is phi? Now tell me what is phi? Phi is the magnetic flux. Magnetic flux মানে কি? Integral over s b dot ds. Phi is the magnetic flux. This is equal to integral over s b dot ds. Clear? আমরা অনেক ফ্লাক্সের ডেফিনেশন সেই ভেক্টর ক্যালকুলাস থেকে শিখে এসেছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি পুট করতে পারি? এই যে ভ্যালুটা পাই এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনটাতে পুট করে দিতে পারি, লাস্ট লাইনে যে ইকুয়েশনটা লিখেছি সেখানে। ক্লিয়ার? তাহলে পুট করে দিলে কত হবে? ইন্টিগ্রাল ওভার এস কার্ল ই ডট ডিএস ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ পাই, তাই তো? মাইনাস ডিডিটি অফ পাই মাইনাস ডি ফাই ডিটি মানে কি? মাইনাস ডিডিটি অফ পাই। ক্লিয়ার? তাহলে পাই এর জায়গায় আমি এই আগের লাইনটা পুট করে দিই, এক্সপ্রেশনটা পুট করে দিলে কত হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার এস বি ডট ডিএস। ক্লিয়ার? ওকে, এবারে আমি কি করতে পারি দেখ, ইন্টিগ্রাল ওভার এস কার্লি ডট ডিএস ইকুয়ালস টু এই যে ডিডিটি, এই ডিফারেন্সিয়েশনটা আমি যদি ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কিভাবে লিখতে পারি বলতো? ইন্টিগ্রাল ওভার এস মাইনাস ডেল বি ডেল টি ডট ডিএস। ক্লিয়ার? ওকে, এটা ভেতরে ঢোকালে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন হয়ে গেল? কারণ এর ভেতরে বিটা তো কি? বিটা টাইমেরও ফাংশন আবার স্পেসেরও ফাংশন, তাই তো? তাহলে টাইম স্পেস দুজনেরই ফাংশন বি। এবার ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে স্পেসের উপর ইন্টিগ্রেশন কমপ্লিট মানে তার ভ্যালু বসে গেল, তাহলে শুধু পড়ে থাকে কি? টি। তাহলে শুধু টি এর উপর যখন ডিফারেন্সিয়েশন হবে তখন টোটাল ডিফারেন্সিয়েশন, তাই ডিডিটি। এবার যখন আমি এটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তখন কি? ইন্টিগ্রেশন তো পরে হবে, আগে তো বি এর ডিফারেন্সিয়েশন হবে এখানে। দা বিটা তো টাইম আর স্পেস দুটোরই ফাংশন, তাহলে সেখানে কি টাইমের ডিফারেন্সিয়েশনটা কি হবে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না, রাইট? তাহলে এটা হবে মাইনাস ডেল বি ডেল টি ডট ডিএস। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনটা আমি ভেতরে ঢুকিয়ে দিলাম ইন্টিগ্রেশনে। ঠিক আছে, তাহলে কত হলো? মাইনাস ডেল বি ডেল টি ডট ডিএস, রাইট? তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি কত হবে? ইন্টিগ্রাল ওভার এস কার্লি প্লাস del b del t dot ds equals to 0. Clear? Now this holds for any arbitrary non-zero surface. এটা যে কোনো arbitrary non-zero surface এর জন্য true. Now this holds for any arbitrary non-zero surface. যে কোনো arbitrary non-zero surface এর জন্য এটা true এই রিলেশনটা। এই রিলেশনটা যদি যে কোনো আরবিট্রারি নন জিরো সারফেসের জন্য ট্রু হয় তাহলে একমাত্র কোন উপায়ে সেটা হতে পারে? এই ইন্টিগ্রাল, এই ইন্টিগ্র্যান্ডটা ইকুয়াল টু 0, একমাত্র সাহায্যেই যে কোনো নন জিরো আরবিট্রারি সারফেসের জন্য এটা 0 হবে, রাইট? তাহলে কি একমাত্র উপায় হচ্ছে কার্লি ইন্টিগ্র্যান্ডটা প্লাস ডেল পি ডেল টি এটা ইকুয়াল টু 0 হওয়া। ক্লিয়ার? কার্লি প্লাস ডেল বি ডেল টি এটা ইকুয়াল টু 0 হওয়া মানে ইন্টিগ্র্যান্ডটা 0 হওয়া। দিস ইজ দ্য অনলি অপশন টু হোল্ড in order to satisfy this relation. Clear? ইন্টিগ্র্যান্ডটা 0 হওয়া। ক্লিয়ার? ডান। তাহলে এখান থেকে কি বলতে পারি? কার্ল ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। Clear? This is known as the differential form of Faraday's law. Is known as the differential form of Faraday's law. Faraday's law of electromagnetic induction, তার differential form হচ্ছে এটা। Clear? সেখানে দেখ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডেল বি ডেল টি
মানে কি একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, ডেল বি ডেল টি টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, দেখ আর এটা কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইকুয়েশনটা এই জিনিসটাই ডেপিক্ট করে যে একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড, একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এইটাই আমি বললাম যে ফ্যারাডে যে গ্রেটেস্ট ডিসকভারি কি, সেটা হচ্ছে উনি ইলেকট্রোডাইনামিক্সের এই গ্র্যান্ড ইনফারেন্সটা ডিসকভার করেছিলেন যে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড will produce an electric field. Clear? ওকে, তাহলে দেখ তুই এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছিস যে আচ্ছা এখান থেকে তুই যদি এই জিনিসটা লিখিস, দেখ minus del del t of b, right? Clear? b মানে কি লেখা যায় রে? b মানে লেখা যায় না কার্ল এ, a কে কি বলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ক্লিয়ার? তাহলে b কে কি লেখা যায়? কার্ল অফ e মানে হচ্ছে মাইনাস ডেল ডেল টি অফ কার্ল এ, রাইট? b is কার্ল এ, a is the magnetic vector potential। আমরা ম্যাগনেটোস্ট্যাট পড়বার সময় এই জিনিসটা শিখেছি, এই কনসেপ্টটা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের কনসেপ্টটা শিখেছি ম্যাগনেটোস্ট্যাট পড়বার সময়। আর বিটা কি ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? ডান। তাহলে এটাকে লিখতে পারি আমি। ক্লিয়ার? ওকে, এবারে যদি লিখিস কার্লি ইকুয়ালস টু, আমি কি এটা কি কার্লটা কি এক্স ওয়াই জেড, তার মানে কি স্পেস, স্পেস ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। আর ডেল ডেল টিটা কি টাইম, টাইম ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। এই দুটোকে কি আমি অল্টারনেট করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি। ক্লিয়ার? তাহলে ইন্টারচেঞ্জ করে কি লিখতে পারি? কার্ল অফ মাইনাস ডেল ডেল টি। ক্লিয়ার? ওকে, কার্লটা আগে নিয়ে এলাম, মাইনাস ডেল ডেল টিটা পেছনে নিয়ে গেলাম, জাস্ট ইন্টারচেঞ্জ করলাম। ক্লিয়ার? করতে পারি এটা আমি। ওকে, ডান। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? দেখ এখান থেকে এই রিলেশনটা থেকে কি লিখতে পারি? কার্ল অফ, আমি যদি এইটা রাইট হ্যান্ড সাইডটা এই দিকে নিয়ে আসি লেফট হ্যান্ড সাইডে, তাহলে কি লিখতে পারি? কার্ল অফ ই প্লাস ডেল এ ডেল টি, ওকে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে, নাও we know from vector identity কি শিখেছি আমরা? কার্ল অফ গ্র্যাড v is 0 where v is a scalar function, is a scalar potential। ঠিক আছে, যে কোনো স্কেলার পোটেনশিয়াল v এর জন্য কি কার্ল অফ গ্র্যাড v 0, এটা আমরা শিখেছি তো, এটা তো আমরা শিখেছি। ক্লিয়ার? ভেক্টর আইডেন্টিটি। ওকে, আমাদের অ্যাসাইনমেন্টে ছিল, এটা আমরা শিখেছি। ক্লিয়ার? এবার এর দুদিকে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করিস কি হবে বলতো? কার্ল অফ মাইনাস গ্র্যাড v ইকুয়াল টু এটা কত হবে? 0। ক্লিয়ার? ওকে, -1 দিয়ে মাল্টিপ্লাই করা সিগনিফিকেন্সটা আমরা সেই ইলেকট্রোস্ট্যাট থেকেই শিখে আসছি, ওটা আর নতুন করে বলার দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? এবারে এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা দেখ কি হবে, এদের দুজনকে কম্পেয়ার করে তুই কি বলতে পারিস? এই দুটো এক্সপ্রেশনকে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এদেরকে কম্পেয়ার করে কি বলতে পারিস? কম্পেয়ারিং 1 and 2, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 কি বলতে পারিস তুই? E প্লাস ডেল এ ডেল টি is equal to minus grad v। ক্লিয়ার? ওকে, তাহলে দেখ তুই আলটিমেটলি কি বলতে পারছিস? E equal to কি বলতে পারছিস?
ই ইকুয়াল টু কি বলতে পারছিস, মাইনাস গ্র্যাড বি মাইনাস ডেল এ ডেল টি। ক্লিয়ার? ওকে, এইবার দেখ তাহলে ই ইকুয়ালস টু, এটাকে তুই বল ই কিউ প্লাস ই, where EQ equals to minus grad V। চেনা চেনা লাগছে? এইটা হচ্ছে গিয়ে দা ইলেকট্রিক ফিল্ড due to static charge distribution, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটে শিখেছি, রাইট? যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটে শিখেছি, রাইট? ক্লিয়ার? আর এই ই ইকুয়ালস টু কত, মাইনাস ডেল এ ডেল টি। ক্লিয়ার? এটা আমরা কোথায়, এইটাও হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, রাইট? এটা আমরা কোথায় শিখলাম, ইডি তে শিখলাম। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে দ্য ডিসকভারি অফ কুলম্ব, আর এইটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ফ্যারাডে। ক্লিয়ার? ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ মাইনাস গ্র্যাড ভি, তাহলে ভিটা কি বলতো, ইলেকট্রিক পোটেনশিয়াল না? আমরা শিখেছিলাম তো ইলেকট্রিক ফিল্ডটাকে ইলেকট্রিক পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট করে এক্সপ্রেস করা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে the electric field due to the static charge distribution, যেটা ইলেকট্রোস্ট্যাটে শিখেছি, আর এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ইডি তে যেটা শিখলাম due to the time varying magnetic field। ক্লিয়ার? ওকে, এবার তুই দেখ তাহলে এই ইটা কি। ওকে, আচ্ছা একটা কাজ কর, এইটার নাম দিয়ে দে ই ড্যাশ, এটার নাম দিয়ে দে ই ড্যাশ, ঠিক আছে? এই যে মাইনাস ডেল এ ডেল টি, ঠিক আছে? এটার নাম দিয়ে দিলাম ই ড্যাশ, কারণ দুটো ই মিশে যাচ্ছে, এই ইটার সাথে এই ইটা মিশে যাচ্ছে, সরি। ক্লিয়ার? এটাকে নাম দিয়ে দে ই ড্যাশ। ক্লিয়ার? তাহলে অসুবিধা নেই। তাহলে ই ইকুয়ালস টু ই কিউ প্লাস ই ড্যাশ, রাইট? তাহলে ই কিউ হচ্ছে মাইনাস গ্র্যাড ভি, যেটা আমরা দেখলাম, আর ই ড্যাশ হচ্ছে ইলেকট্রিক ডিউ টু টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, ইডি তে যেটা দেখলাম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখ এই ইটা কি, দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড না? তুই চিন্তা করে দেখ, আমরা যেখানে কনসেপ্ট অফ ইএমএফ পড়েছিলাম, কনসেপ্ট অফ ইএমএফ যখন পড়েছিলাম ব্যাটারি ফরমেশনে, তখন আমরা কি দেখিয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম না একটা টোটাল ইলেকট্রিক ফিল্ডের কথা, যেটা হচ্ছে গিয়ে ই প্লাস ই ড্যাশ, দেখিয়েছিলাম না? যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, মানে ইলেকট্রোস্ট্যাটে যেটা শিখেছি, আর একটা ই ড্যাশ ছিল হচ্ছে সোর্স ফিল্ড। ঠিক আছে? দেখ সেই সেই যে রিলেশনটা, এই আর ইটিটা হচ্ছে টোটাল ফিল্ড, সেইটাই দেখ এখানে চলে এলো। এখানে ইটা টোটাল ফিল্ড, সেই টোটাল ফিল্ডটা হচ্ছে ই কিউ প্লাস ই ড্যাশ। ই কিউটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, আর ই ড্যাশটা হচ্ছে the electric field due to the time varying magnetic field, which serves as the source field to produce the EMF, to induce the EMF। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আবার এইবার তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ফ্যারাডে যেটা ভেবেছিলেন সেটা একদম ঠিক, যেটা ডিসকভার করেছিলেন সেটা একদম ঠিক, যে এই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ডটাই আসলে সোর্স ফিল্ড হিসেবে কাজ করে, যেটা ইএমএফ ইনডিউস করতে সাহায্য করে। ক্লিয়ার? আর এই দুটো ফিল্ড মিশিয়ে টোটাল ফিল্ডটা তৈরি হয়, মানে এই দুটো ফিল্ড মিশিয়ে অ্যাকচুয়ালি কি ব্যাটারি বা ইএমএফটার ইকুইলিব্রিয়াম স্টেবিলিটিটা তৈরি হয়। ক্লিয়ার? ডান? বোঝা গেল? এবার তুই দেখ কত সহজে এই জিনিসটাও তুই বুঝতে পারবি। তাহলে এটা তো খুব সোজা বোঝা যে কার্ল অফ ইকিউ কি হবে? কার্ল অফ ইকিউ will be কার্ল অফ মাইনাস গ্র্যাড ভি।
রাইট? তাহলে মাইনাস অফ কার্ল অফ গ্র্যাড বি, দিস উইল বি কার্ল অফ গ্র্যাড বি কত? 0, তাহলে মাইনাস সামনে আছে মাইনাস 0 মানে 0। ক্লিয়ার? ক্লিয়ার? আর কার্ল অফ ই ড্যাশ কত হবে? will be curl of minus del a del t, তাহলে মাইনাস del del t of curl a, তাহলে curl a মানে কি b, তাহলে মাইনাস del b del t। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? কার্ল অফ, এখান থেকে বুঝতে পারছি কার্ল অফ ই ড্যাশ is not equals to 0। ক্লিয়ার? ওকে, তাহলে কার্ল অফ ইকিউ কি? 0 আসছে। তাহলে আমরা পড়েছিলাম মনে আছে কনজারভেটিভ ফোর্সের থিওরেম? কনজারভেটিভ ফোর্স ফিল্ডের থিওরেমে কি ছিল? থিওরেম 2 টা প্রবাবলি কি ছিল? the curl of a conservative force is 0, রাইট? তাহলে কার্ল অফ ইকিউ 0, তাহলে কি বোঝা যাচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কনজারভেটিভ, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে অনেকবার প্রুফ করে দেখিয়েছি, রাইট? ক্লিয়ার? এখন যে ইলেকট্রিক ফিল্ডটা এলো, যেটা জেনারেটেড হয়েছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে, সেই ইলেকট্রিক ফিল্ডটার কার্ল নিয়ে দেখা যাচ্ছে সেটা আসছে কত? মাইনাস ডেল বি ডেল টি। তার মানে কার্ল অফ ই ড্যাশ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। তার মানে কার্ল অফ ই ড্যাশ 0 আসছে না, this is not equals to 0, curl of E dash is not equal to 0, তার মানে E dash টা is non conservative, so EQ is conservative but E dash is non conservative, এটা conservative এটা non conservative। তাহলে আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশন থেকে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেইটা কনজারভেটিভ ইন নেচার, আর টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় সেটা নন কনজারভেটিভ ইন নেচার। তার মানে ইলেকট্রিক ফিল্ডের নেচারে দুখানা সোর্স আছে, একটা আগে শিখেছিলাম একটা এখন শিখলাম, দুখানা অরিজিন আছে, একটা অরিজিন আগে শিখেছিলাম এখন একটা শিখলাম, বাট সেই দুটো অরিজিন থেকে যে দুটো ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাদের সোর্স যেমন, অরিজিন গুলো যেমন আলাদা, ঠিক সেরকম প্রপার্টি গুলো আলাদা। ক্লিয়ার?